আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে নিশ্চয়ই চিন্তা করছেন হঠাৎ করে কি এমন মিটিং হলো পিনাকি ভট্টাচার্য, লামিয়া মোর্শেদ এবং ডাক্তার ইউনূসের বিরুদ্ধে। হ্যাঁ, এটা হচ্ছে যে গত পরশুদিন রাতে পিনাকি ভট্টাচার্য গিয়েছিল আপনার ডাক্তার ইউনূসের সাথে দেখা করতে। ইউনূসের যে বাসা আছে প্যারিসে, এ বারিয়াসাটা পড়েছে আপনার প্যারিস ৮, ৭ এবং ১৫। এখানে তিনটা ওয়ার্ড বলতে পারেন, বাংলাদেশের ভাষায় ওয়ার্ড বলতে পারেন মানে, আর ফ্রান্সের ভাষায় আমরা বলি ৭৫,০০৮, মানে ৭৫,০০৮, ৭৫,০০৭ এবং ৭৫,০১৫। ১৫, ৭, ৮ এই তিনটে এরিয়া হচ্ছে যে প্যারিসের সবচাইতে দামি এরিয়া। যেমন আমাদের দেশের ডিএইচএস ফিউচার্স যেরকম নিরাপদ নিরবিচ্ছিন্ন ওই রকম এরিয়া, মানে এইসব এরিয়া যদি আপনি যদি কয়েক হাজার কোটি টাকা হাতে নিয়ে যদি নাড়াইতেও থাকেন রাতের ৩টা বাজে, কেউ এসে আপনারা জিজ্ঞাসা না যে কিরে কি রিজার্ভ টাওয়ার যেতে বহুত দূরের বাদ। ওখানে কিছু নেই, সব দামি এরিয়া এবং খুব প্রচন্ড সিকিউর, মানে মানুষের চেয়ে সিভিল পোশাকে মামুরা বেশি, আর ক্যামেরা তো অ্যাভেলেবেল। তো ওই জায়গায় পিনাকি ভট্টাচার্য গিয়েছিলেন। পিনাকি তার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে ডাক্তার ইউনূসের সাথে দেখা করেছেন, দীর্ঘ প্রায় ৪ ঘন্টা ছিলেন। ভাগ্যক্রমে যেহেতু ডাক্তার ইউনূস কাকার যেখানে বাড়ি বর্তমানে, সেই এরিয়ায় এবং সে বাড়ি থেকে জাস্ট ১০০ গজ দূরে, ১০০ গজ দূরে আমি দীর্ঘ প্রায় ২০ বছর ছিলাম। তো ভাই, আমি অত বড় লোক না ওই এরিয়া থাকার মতো। আসলে ওখানে যারা ফ্রান্সে আছেন তারা বুঝবেন শব্দটা আমি বললে, বন্দর, মানে এটা ১১ তলার উপরে, ১১ তলার উপরে একটা মুরগির খাঁচা বলতে পারেন। মানে আমার এটা ১৩ মেটকারের একটা রুম ছিল। সেই রুমে আমি দীর্ঘ ২৫ বছর ছিলাম। এর ভিতরে ওই রুম কিনা হয়েছে, ওই রুম আমি এখনো ভাড়ায় চলে, এখনো ভাড়ায় চলে। শেষে ওই এরিয়া পুরোটা চিনি। ওখানে এরিয়া ঢুকতে যে আশপাশের দোকান এগুলো সবই আমার পরিচিত, কারণ এতদিন ছিল। তো পিনাকি যে ওইখানে গিয়েছে এই খবরটা আসলে আমি পাই, এটা হচ্ছে যে পিনাকি গিয়েছে সন্ধ্যা ৭টার পরে। তার মানে তার যে কাজ যেখানে আছে সেখান থেকে কাজ শেষের পরে সে সম্ভবত ৭টা, ৭:৩০ কাজ শেষ করে এরপর হোয়াইট প্লেট নিয়ে ওখানে গেছেন। পিনাকি যদিও প্যারিস শহরে থাকে না, সে বাইরের শহর থেকে, সেখান থেকে এসে সে সেখানে গেছেন, সাথে নিয়ে গেছেন একটা বুকে, বুকে মানে হচ্ছে যে ফুলের তোড়া। পিনাকি একটা ফুলের তোড়া নিয়ে ডাক্তার ইউনূসের সাথে দেখা করেছেন। সেখানে দীর্ঘ প্রায় ঘন্টা দুয়েকের মতো ছিল। তো অবস্থা দৃষ্টি হচ্ছে যে সেইখানে পিনাকির সবচেয়ে ক্লোজ যেই একজন লোক আছে, যে কিনা আগে এক সময় আমারও ক্লোজ ছিল, তার কাছ থেকে সেই আমার ভিডিও কলে দেখাইলো যে দেখেন যাইতেছে পিনাকি, পিনাকি দ্য গ্রেট ৩ ইঞ্চি। তো ওদের মধ্যে কি মিটিং হয়েছে কেউ জানে না। আবার গতকাল বিকাল ৫টার পর থেকে হয়তো আপনারা জানেন যে আপনার ডাক্তার ইউনূস, ইউনূস সকালবেলা, তো এটা পত্রিকাতে আসছে, সকালবেলা উনি গিয়েছিলেন আপনার ক্রেডিট এগ্রিকলের একটা ব্যাংক। ওরা ব্যাংক, যে এই সোসাইটি ব্যাংক বিমা ওদের অনেক কিছু আছে। ক্রেডিট এগ্রিকল একটা বড় সোসাইটি, তবে ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি চিনে আমার বাঙালিরা। ক্রেডিট এগ্রিকল এটা বাঙালিরা ব্যাংক হিসেবে বেশি চিনে। তো ওদের একটা কনফারেন্স সেন্টারে সে সেখানে মিটিং এ গিয়েছিল, ফরাসি একজন মিনিস্টার ছিল সেখানে। তিনি গ্রামীণ ব্যাংক, গ্রামীণ সুদ, লেনদেন এগুলো নিয়ে কথা বলেছেন। তো সবচেয়ে মজার বিষয়টা কি, বিকালবেলা একটা ভিডিও আমাদের এক বাঙালি ভাই তুলে পাঠাইলেন যে পিনাকি এখানে আছে, পিনাকি বলতে সরি ডাক্তার ইউনূস এখানে আছেন এই সে। তবে ঘটনা হচ্ছে যে আসলে ওইখানে উনি যেভাবে ভিডিওটা দেখাইছেন ওইটা হচ্ছে যে আপনার রুই ফুবুক সেন্ট অনরে, এটা হচ্ছে প্যারিস ৮-এ, বা ম্যাক্সিমাম লোককে যদি বলেন তাইলে ওরা চিনে হচ্ছে যে কোসেম হপিতালের এরিয়া বা সেন্ট লেজার এরিয়া বললে
আমাদের বাঙালিরা মোটামুটি চিনে, সেন্ট লেজার এরিয়া বললে চিনে। সেন্ট লেজার এরিয়া, সেন্ট লেজার মেট্রো থেকে বের হইয়া হাতের বাম দিকে গেলে ওই সেন্টনরে, এটা প্যারিস আটে যে হোটেলটাতে ওকে দেখা গিয়েছে আমাদের ডাক্তার ইউনূস সাহেবকে, সে হোটেলটা হচ্ছে 5 তারকা মানের হোটেল। মানে 5 তারকা, প্যারিস যদিও সবগুলোকে 4 তারকা বলা হয়, কিন্তু এটা 5 তারকা মানের হোটেল। প্যারিসের, ফ্রান্সের 4 তারকা মানে হচ্ছে যে ওয়ার্ল্ডের অন্য জায়গার 5 তারকা হোটেল। এটা হচ্ছে যে লো ব্রিজটল, লো ব্রিজটল। এবং সেই হোটেলেই উনি গিয়েছেন, এবং সেইখানে যাওয়ার কারণে সেইখানে ছিল মোটামুটি আমার সাথে পরিচিত এক সময়কার, যেহেতু আমি ফ্রান্সেরও বেশ কিছু হোটেলে আপনার অ্যাজ এ রিসিপশনিস্ট জব করেছি, সে হোটেলে আমার এক কলিগ ছিল। তো আমার ওই মেয়ে কলিগ, সে হচ্ছে আফ্রিকান কলিগ। তারা সেখানে কাজ করে হচ্ছে যে আপনার ইয়ের হিসাবে, আপনার রুম সার্ভিস, রুম সার্ভিসে কাজ করে, এবং ঝাড়ু মোছা মানে নেতোইয়াস, ফ্রেঞ্চ ভাষায় বলে নেতোইয়াস বলে ওরা ওখানে, ফ্লোর টোর ক্লিন করে। সুতরাং তাকে আমি ফোন দিলাম যে দেখ, এরকম একটা ভিডিও পাইছি, আমাকে একটু ইনফর্ম কর তুই। তো সে বলছে যে আমি তো এখন কাজে নাই, তুই এক কাজ কর, ওখানে ইয়েতে আপনার রিসিপশনে একটা মেয়ে কাজ করে, এটা হচ্ছে ভার্জিনিয়া স্কোরিডো নাম মেয়েটার, ফিলিপিনে মেয়ে, ন্যাশনালিটি ফ্রেঞ্চ। তারে ফোন দিয়ে, সে এখন কাজে আছে। তখন বাজে আপনার প্রায় সন্ধ্যা 5:30 পৌনে 6টা এখানকার। ফোন দিলাম, তা আমি বললাম যে দেখ, ওইখানে সম্ভবত তোরা আমাদের যে নোবেল লরিয়েট আছে না আমাদের বাংলাদেশের, এশিয়ার, ও বলে হ্যাঁ হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস। বলে যে হ্যাঁ, বলে যে হ্যাঁ ও আসছে। তো আমি বলি যে কে কে আসছে? বলে যে ও আছে, ওর সাথে ওর কুপিন আছে। কুপিন বলতে ফ্রেঞ্চ ভাষায় কুপিন, কুপিন বলতে বান্ধবীরে বুঝি আমরা। তো কুপিনের নাম সে জানে না, ও যে কুপিন আছে, তো কুপিন মানে বুঝে আমরা জানি লামিয়া মোর্শেদ আছে। আমি বললাম যে কি আমাদের একই বাঙালি? হ্যাঁ, বলতেছে হ্যাঁ তোদের ওই ড্রেস পরে আসছে মেয়ে, মহিলা, বুড়া মহিলা একটা ড্রেস পরে আসছে, তোদের ড্রেস মানে শাড়ি পরা, শাড়ি পরা। তখন আমি তার ওই ছবিটা পাঠাইলাম, যেটা আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় দেওয়া আছে, যে মানে ওরা ঘুরতেছে, ওরা আসলে ওই রোডেই, ওই প্যারিস আটের ওইখানেই আপনার ইয়ে করতেছিল। ওখানে কফি বার, যেটা এটা হচ্ছে যে ওই রিফুবুক সেন্টনের ঢুকার সময় কোনায়, বা কে ফরাসি যারা আমার ভিডিও দেখেন, ফ্রেঞ্চে যারা দেখেন, তারা যখন আপনার এই মিরম মিরমলিন, আমরা মেট্রো স্টেশন থেকে উঠে যখন কোসেম হসপিটাল দিয়ে যে পাশের যেই রেস্টুরেন্ট গুলো পড়ে, এই রেস্টুরেন্ট গুলা, ওইটার প্রথম রেস্টুরেন্টটা। তখন ও ছবি দেখে বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে এই মহিলা কুপিন। তাই আমি বলছি, মানে কার সাথে কি? তখন সে বললো যে এইখানে 4টা রুমে টার্কির কিছু লোক আছে এবং ইসরায়েলের কিছু লোক আছে। 4টা রুম, মানে 4 রুমে লোক আছে। তো কিছু লোক বলতো ওরা আসলে একজন হাজব্যান্ড ওয়াইফ আছে এরকম হয়তো, এই জন্য কিছু লোক। তো বললো যে ওদের সাথে দেখা করার জন্য কনফারেন্স রুমে ওরা সবাই বসছে। তার জন্য কজন বসছে? ওরা 6 জন থেকে 7 জন পর্যন্ত। এগুলো সত্য। আমি ওখানে বললাম যে কোনো ফরাসি বা কেউ আছে কিনা। তখনও বললো যে না, এখানে যে 4 জন আছে, 4 জনের মধ্যে 2 জন ইসরায়েলের এবং 2 জন টার্কির, ফরাসি কেউ নেই। তো এটা বলার পর আমি বললাম যে তুই কিভাবে জানলি যে টার্কি আর ইসরায়েল? বলে যে ওরা যে রুম বুক করছে, তখন রুম বুক করার সময় ওদের যে পাসপোর্ট ডিটেলস আছে ওইটা দেখে আমি বললাম, কারণ তোমার ওই লোক এই ডক্টর ইউনূস উনি আইসা এদের কথাই বলছেন যে 400 কত নাম্বার রুম থেকে কত নাম্বার রুম, 500 কত নাম্বার এইভাবে বলছে। তখন সে বের করে দিছে। হ্যাঁ, তো ও ওইভাবেই বললো যে আমার এরা মিলে আমাদের কনফারেন্স রুমে আছে, যেটা সুইটের কনফারেন্স রুম, যেটা সেইখানে ওরা সবাই বসছে। এরা রাতে ডিনার করবে ওইখানে, কোন একটা মিটিং হচ্ছে এখানে, এরা কথাবার্তা বলছে। সুতরাং এই এই হচ্ছে কাহিনী। তো বললো যে এর চেয়ে বেশি যদি তুমি কিছু জানতে চাও, তাহলে তুমি আরো 3-4 ঘন্টা পরে আমার ফোন দিয়ে করতে পারো। তাইলে আমি দরকার ডিনারের সময় কারা কারা ডিনার করতেছে, কি কি ডিনার করতেছে, এগুলো সব আমি তোমারে জানাই দিতে পারবো। কারণ সার্ভিসের যারা আছে ওখানে, সুইট রেস্টুরেন্ট সার্ভিসের, ওরাও তো আমাদের কলিগ। তো এই হচ্ছে ঘটনা। এখন
ওই আমারও বলতেছে সেই রিসিপশনে, যে রিসিপশনে জিজি ভার্জিনিয়া স্কোরিডো, ডাক নাম জিজি ভার্জিনিয়া স্কোরিডো। তারে আমি পরে বললাম যে এই বেটা কি এখানে হোটেলে থাকবে? তো ওরা না, ওর নামে তো বুকিং নাই, ওর নামে কোনো বুকিং নাই এখানে যারা আছে। তবে এরা তোমার যে যে দেশে ইসরায়েল এবং টার্কির, এরা অনেক উচ্চ পদস্থ। মানে এদের রুমগুলো ভাড়া করেছে হচ্ছে যে আহ, টার্কিশ যারা আসছে, 2টা রুম ভাড়া করছে টার্কিশ এম্বাসি, এবং 2টা রুম ভাড়া করছে ইসরায়েলি এম্বাসি, মানে জুইফ আছে সব। আর এদের নাম কোনো ভাড়া টাড়া নাই, এরা এখানে থাকবে না। এই হচ্ছে যে মূল কাহিনী। ডাক্তার ইউনুস সেখানে আজকে সারা দিন, সকালে করলেন আপনার ক্রেডি এগ্রিকলের আপনার কনফারেন্স রুমে মিটিং, ফরাসি এক মিনিস্টার সহ উনি বুঝাইলেন কিভাবে কিভাবে সুদমুদ খাওয়া যায়, মানুষও বোকা বানানো যায়। বিকেল বেলা তো ওনারা কি করছেন না করছেন, কি মিটিং, এটা পৃথিবীর কেউ জানে না। তবে ঠিক যেহেতু তার একদিন আগে আপনার 3 ইঞ্চি দা গ্রেট সে দেখা করেছেন ওয়াইফ সহ একটা ফুলের তোড়া নিয়ে। সুতরাং এটা বলাই বাহুল্য, এটা কি হয়েছে সেটা ওনারাই জানেন। আর অনেকে দেখলাম যে ফেসবুকে লেখালেখি করছেন, বাঙালিরা কোথায়, বাঙালিরা কোথায়, ওখানে যায় ওরা মারেন না কেন, থাপ্পড় মারেন না কেন। মূল কাহিনী হচ্ছে কি জানেন, এই এরিয়াটা এমন একটা এরিয়া যে এইখানে আমাদের কোনো বাঙালি ওই এরিয়ায় থাকে না। হাজার হাজার শত শত বাঙালি নাই, কালে ভদ্রে 2-1 জন বাঙালি হয়তো দেখতে পারেন। ওই যে যেহেতু মেডিকেল সেন্টারটা আছে কোসেন, বললাম যে ওইখানে কালে ভদ্রে 2-1 জন বাঙালি যায়, তাও যায় না। কারণ হচ্ছে বাঙালি বসে হচ্ছে যে গার্দিনট লাসাপেল, ওইখানে বসে ওনারা হাতি ঘোড়া মাইরা ফেলায়, বহুত কিছু কইরা ফেলায়। গার্দিনট লাসাপেল স্টালিনগ্রাদের বাহিরে ওনারা এইদিকে আর ঢুকতে পারেন না। মানে প্যারিস 10-এর 3টা রোডে থাকতে পারেন, এর বাইরে আর যাইতে পারেন না। ওনাদের বেশিরভাগ হচ্ছে লাকর্ণ, বুবারবিলে, মানে এগুলা পুরো শহরের বাইরে। ওইখানে ওনারা এক একজন বহুত বড় বড় তরমুজ মারে, ক্ষীরা মারে, অমুক মারে, তমুক মারে, বহু কিছু মারে। এখান দীর্ঘ 25-26 বছর তো প্যারিস শহরে, প্যারিস 15তেই রয়ে আসলাম। সুতরাং ওখানে কোনো বাঙালি আসলে এখন আর আমার লোক তর্কও করবে না কেউ। কারণ তারা জানে যে তাদের সবার ওই যে দেখলে আমি কয়ে দিই তারা, যে ভাই আপনি কোন এরিয়ায় থাকতেন, কোথায় থাকতেন। এ হচ্ছে মূল ঘটনা। সুতরাং বাঙালিদের উপর এনে রাগ হয়ে আর লাভ নাই। ওই জায়গায় বাঙালিরা যাবেও না কেউ। আর অন্যান্য দেশের বাঙালিদের মতো আসলে প্যারিসের যারা আওয়ামী লীগ করে না, ওরা এরকম স্পিড নেই। বিএনপি জামাতের স্পিড আছে ফ্রান্স, আওয়ামী লীগের নাই। ওইখানে সব মরা ধরা। ওগুলো ওই যে রবিবারে আইয়া একটা ছোটখাটো 10 ফিট বাই 10 ফিট একটা রেস্টুরেন্টে গিয়া হাতি ঘোড়া মাইরা ফেলাইবো, বহুত কিছু করে ফেলাই। ম্যাক্সিমাম আপনারা দেখবেন যে গার্ড দিন সব, মনে রাখেন নামটা, গার্ড দু নট, লাশাপেল গার্দিনট ওই এরিয়ায় ওনারা মিটিং করবে। সর্বোচ্চ এগুলো ওভারভিলিয়াতে যে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, ওইখানে গিয়ে ওনারা মিটিং করে বিশাল এক একজন নেতা হয়ে যাবে গা। আর ফ্রান্স শহরে যারাই জিজ্ঞেস, প্যারিস শহরে ভাই ওই মিটিং, ওই গার্দিনট, ওই আমরা যে আড্ডা মারছি গার্দিনট অমুক দোকানে যে ঝালাইয়া ফেলাইছি, 12টাও শিখতে পারে না। তো দেখতে থাকেন, আমিও খবর নিতে থাকি ওনারা কি কি করে। দেখি, আপনাদের আরো খবর পেলে জানাবো। জয় বাংলা। নমস্কার, আমি তরুণ ঘোষ। পরশুদিনকে জয়পুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফের একবার অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে হুমকিতে পুরো ত্রস্ত হয়ে একেবারে হাজারে হাজারে লোক ছুটেছে বিভিন্ন বর্ডারের দিকে। এখন এরা যে অফিসিয়ালি যে তথ্যটা দিচ্ছে সেটা কিন্তু মানে ওই অফিসিয়ালি। আনঅফিসিয়ালি কি হচ্ছে, যেভাবে এসছিল তারা আবার সেই পথ দিয়েই ফিরে যাচ্ছে, বিএসএফ ছেড়ে দিচ্ছে। এমন অনেক জায়গা আছে যেখানে বিজিবি নেই, সেই সমস্ত জায়গাগুলো দিয়ে তারা ফিরে যাচ্ছে, তারা নিজেরাই বলছে। এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রতিদিন মমতার এই রাজত্বকালে প্রতিদিন 10 থেকে 20 হাজার
অবৈধ অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। এখন বিভিন্ন রাজ্য থেকে ধরা পড়ছে। তাদের আগে আসাম থেকে বিতাড়িত হয়েছিলেন। এবার তারা পশ্চিমবঙ্গ দিয়েও এবং বিহারের কিষানগঞ্জ দিয়েও তারা কিছু কিছু করে বেরিয়ে যাচ্ছেন। কিছু কিছু মানে কি, বাক্স প্যাডরা নিয়ে একেবারে স্বরূপনগরের একটা চিত্র একটা তুলে ধরেছেন বিবিসির এক সাংবাদিক। বিবিসি তার উপরে একটা তথ্যচিত্র বানিয়েছে। আমি সেই তথ্যচিত্রের একটা ছোট অংশ, তথ্যচিত্র অনেক বড়, একটা ছোট অংশ আপনাদেরকে তুলে ধরতে চাই। আপনারা একবার দেখুন। ভারতবর্ষের বিরুদ্ধে বিষোদ্গার করতে গিয়ে 2024 সালে আসিফ নজরুল, যেটা 1 নম্বরের মিথ্যেবাদী ফেরেববাজ, সেটা মানুষকে কি ভুল বুঝিয়েছিল যে 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করে উপার্জন করছে, তাদেরকে দূর করতে হবে, এরাই আমাদের পেটের ভাত মারছে। আজ পর্যন্ত 26টা লোক বার করতে পারেনি। এখন তারা তো এখন ক্ষমতায় ছিল, তাদেরকে যখন ধরা হয়েছে এক একজন এক এক রকম কথা বলেছে। আসিফ নজরুল তো পরিষ্কার বলে দিয়েছে যে আমি যখন বলেছিলাম তখন আমি তো উপদেষ্টা ছিলাম না, এখন আমি উপদেষ্টা। মানে কথার কথা, এটা মানে মিথ্যে কথা বলার জায়গা পায় না। এইবারেতে বোঝ, এই যে হাজারে হাজারে ফিরছে, প্রতিদিন যেমন 10,000 ঢুকেছিল, এইবারে প্রতিদিন 10,000 করে এখান থেকে পাচার হচ্ছে। আমরা তথ্যচিত্র দেখেই বুঝতে পেরেছেন যে এরা কিভাবে এখানে এসে কাজকর্ম করত, সরকারি সুযোগ সুবিধা দিত এবং সরকারি হাসপাতালে সন্তানদের জন্ম দিত। আবার গর্ব করে বলছে যে আমি 4-5টা সন্তানের জন্ম দিয়েছি। এরা সব হচ্ছে অবৈধ বাংলাদেশি, যারা এই লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, যারা ভোট দিয়ে তেমন লোকও রয়েছে স্বীকার করেছে ভোট দিয়েছে, যারা করে কমে খেয়েছে, সরকারি সুযোগ সুবিধা নিয়েছে। এবার বাংলাদেশে যখন যাবে তখন তাদের কি দুরবস্থা হয় একবার তারা নিজেরা ভোগ করে দেখুক। মানে বাংলাদেশের বর্তমানে যা অর্থনৈতিক অবস্থা এবং যা কর্মক্ষেত্রের অবস্থা, তাতে এখানে ওখানে গিয়ে কাজ না পেয়ে তাদেরকে না খেয়ে মরতে হবে। এখন এই যে পাড়াপাড়ের বিষয়টা না, এই পাড়াপাড়ের বিষয়টা সে বামফ্রন্ট আমল থেকে চলছিল, কিন্তু এত ব্যাপকভাবে হয়নি। যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্বীকৃতভাবে করে দিয়েছিলেন যে তোমরা নির্ভয়ে এসো, শুধু আমাদের ভোটটা দিয়ে দিও। এখন এই যে যারা ওই ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দিয়েছিল, এমন 62,000কে ধরা হয়েছে সারা দেশে। 62,000, হিসেবটা কম নয়। এই যারা জালি মালগুলো তৈরি করত, বিভিন্ন ওই ছোট ছোট ক্যাফে খুলে তারা 10,000, 15,000, 5,000, 8,000 যে যেমন পারতো মাথায় বাড়ি বেড়ে তারা এরম টাকা আদায় করতো। 62,000 ফিগারটা কম সারা দেশে? তাহলে কত লক্ষ কত কোটিকে এরা এখানে ঢুকিয়েছে এবং আধার কার্ড, ভোটার কার্ড এইগুলোকে বানিয়ে দিয়েছে, বিভিন্ন নকল পরিচয়পত্র। এখন এই সমস্ত ধরা পড়ে গেছে। এরপরেও আবার স্বরাষ্ট্রমন্ত্রী আজকে গতকালকে বলেছেন যে আবার একটা SIR এর মতো হবে, আবার নতুন করে
আবার নিরীক্ষণ করা হবে, কারণ এই 27 লক্ষ যে বাদ পড়েছে তারপরে তার মধ্যে অনেক লুকিয়ে রয়েছে, সেগুলোকে খুঁজে বার করা হবে। অতএব আমাদের এখান থেকে ঘাট থেকে প্রায় 4-5 কোটি মানুষ, আগে তো 2 কোটি বলা হচ্ছিল, আমার হিসেব হচ্ছে 4-5 কোটি মানুষ অন্তত আমাদের হালকা হবে। আমরা এবার যদি জনগণনা করি তাহলে দেখতে পাবো অরিজিনালি আমাদের 140 কোটির দেশ নাকি 135 কোটি না 133 কোটি। আমাদের কত কোটির দেশ আমরা তো বুঝতে পারবো। এদিকে তাড়িয়ে দিতে পারলে আমাদের অর্থনীতিও দাঁড়াবে, শিল্পও দাঁড়াবে, সামাজিক স্থিতিশীলতাও ফিরবে। বাংলাদেশটা বুঝুক তারা কি করবে। বড় বড় কথা তো আছে, কলকাতা দখল করতে গেছিল 7 দিনে, তা দখল কর। এখন তোদের লোকজন তোদের ঘাড়ে ওপর চেপে বসছে, ভারতবর্ষের সঙ্গে পাঙ্গা কার সঙ্গে নিচ্ছে? সমান সমান মর্যাদায় কথা হবে, চোখে চোখ রেখে কথা বলবো, চোখ রেখে কথা বলো। সবাই ভালো থাকবে। হলো যে এরাও ভয় পেয়েছে, যারা কি বলে মানে ওই 1.5 বছর 2 বছর ধরে যারা অত্যাচার নির্যাতন, কিচেন তারা কিন্তু ক্যাবিনেট ভয় পেয়েছে। তাদের মনের ভিতরে কিন্তু শেখ হাসিনা ঢুকে পড়ছে, নাহলে সে এই লোকটা কেন এইটা নিয়ে স্ট্যাটাস দিতে যাবে? তার তো দরকার নেই, সে এখন মাস্টারি করতে যাওয়ার কথা। সে মাস্টারি বাদ দিয়ে এই মাস্টারিতে নামলো কেন? কারণ হলো সে ভয় পাচ্ছে যে শেখ হাসিনা যদি ফেরত আসে, বা শেখ হাসিনা কার মনে ফেরত আসলে তার ধাও। আপনি জানেন এই লোকটা কিন্তু এখন রাস্তাঘাটে ঠিক মতো হাঁটতে পারে না, কোথাও যায় না, বাজার করতে যায় না, 5-4 দিনে কোথাও যেতে পারে না, সে একঘরে হয়ে বসে আছে। যাই হোক, এখন বোঝা কথা হলো ভয় পাইছে। এখন আপনি আসছেন যে প্রসঙ্গটা ছিল ইউনুস কি ফিরবে, আমার কথা হলো ইউনুস কেন চলে গেল? আপনি যদি এটুকু দেখেন, আমার কাছে ব্যাখ্যাটা একটু ভিন্ন মনে হচ্ছে। ইউনুস কেন গেছে? ইউনুস কেন? এক নম্বর ঈদের জামাতে প্রেসিডেন্ট থাকবেন, প্রাইম মিনিস্টার থাকবেন, তার তো কোনো জায়গা নেই, আছে? নাই। উনি তাহলে কই যাবেন? কোথায় যাবেন? গুলশান আজাদ মসজিদে যাবেন? ওখানে তো মার খাবেন। এখন তার জন্য যথেষ্ট স্টেপ আছে এখানে মার খাওয়া থেকে ঠেকানোর জন্য। আজাদ মসজিদ তো কয়েক হাজার মানুষ থাকে, সেখানে এসেছে তার সত্যি কেউ ধাওয়া দিলে এটা ফেরানোর মতো মানে তো গণমানুষের ধাওয়া না। হ্যাঁ, তো এসব তো ওখানে গুলি করবে না, গণমানুষের ধাওয়া কি সে গুলি করবে? সে তো থ্রেট ফিল, মানে কেউ কাউকে মানে ইউনুসকে কেউ গুলি করতে আসছে, এসে পাল্টা গুলি করে ফেলা দিবে। এই একটা লোক ধাওয়া দিয়ে আসতেছে, তাকে তার ঠ্যাং ভেঙে ফালায় দেবে। 4টা লোক হলেও পারবে, কিন্তু ওইখানে এসএফ কয়জন থাকবে? 50 জন থাকবে, তো 50 লোক ধাওয়া। কিন্তু আজাদ মসজিদ তো কয়েক হাজার লোক, এখন ওখানে যে 5টা লোকও ধাওয়া করে, সাথে তো আরো 5000 লোক ধাওয়া শুরু করে দেবে, তো তারা বাঁচাবে কে? সেই লোকটা আসলে কোথাও কোথাও যাওয়ার জায়গা ছিল না ঈদের দিন, এই জন্য দ্রুত টিকিট কেটে সে ফ্রান্স চলে গেছে। মামা বহুত বড় ফ্যান। আমার তো এখন হয়েছে, বিশ্বাস করেন, আমার হয়েছে সে এই অপ্রীতিকর অবস্থা থেকে বাঁচার জন্য মিটিং এর নাম করে সে পালাই গেছে। পালাই যে সে কদিন ওখানে থাকবে, ওর শিষ্যদের সাথে দেখা হবে না? ওর জঙ্গি শিষ্যরা তো ওখানেই থাকে, ওখান থেকে বাংলাদেশে জঙ্গিপনা চালায়। সে জঙ্গি শিষ্যদের সাথে থাকবে, ওদের সাথে মিটিং করে নেক্সট ফর্মুলা কি, তাদের জামাতকে কিভাবে ক্ষমতা আনতে পারে, সব ফর্মুলা নিয়ে আলোচনা হবে। হয়তো উনি ওখান থেকে জামাতেও জয়েন করতে পারেন, এমন হতে পারে। জামাতের শীর্ষ নেতা হিসেবে ইউনুস আবির্ভূত হতেও পারে, কারণ ওখানে উনি তার কোনো কাজ নেই। ওখানে জামাতের অনলাইন নেতারা থাকে, হ্যাঁ, যারা জামাত পরিচালনা করে। তো এটা হতে পারে। আর আমি হয়তো এতক্ষণ ফান করে কথা বললাম, কিন্তু ফান না, আমার কাছে মনে হচ্ছে ইউনুস কিন্তু ভয় পেয়েছে। এখন সে আসলে কিভাবে নিজেকে রক্ষা করবে, আর নিজের রক্ষা করার ফর্মুলাগুলো তার বের করতে হবে। এই জন্য সে দেশে বিদেশে যেখানে পারুক তার একটা আশ্রয় খুঁজে বেড়ানো, কারণ সে এখন আমেরিকা গেলে নিরাপদ না, ফ্রান্সে গেলে নিরাপদ না, ইটালি কোথাও সে নিরাপদ না। তাহলে ফ্রান্স, আমি যদি বলি যে এই অপ্রীতিকর অবস্থা, এটা বোধ হয় ইয়ে না, সেখানেও সে কিন্তু ওই গর্তের মধ্যে ফ্রান্সে আন্ডারগ্রাউন্ডে কোনো একটা জায়গাতে থাকবে, ঠিক আছে। সে ফ্রান্সে নামাজ পড়ছে, তো আপনি এখন পর্যন্ত আমি ফ্রান্সের কোনো বন্ধুর অ্যাকাউন্ট আমি দেখলাম না। আমার অনেকগুলো পরিচিত আছে যারা নামাজ পড়ে এসে তারা কিন্তু ইয়ে দিছে, স্ট্যাটাস দিছে, আমরা নামাজ পড়েছি, এই করেছে, কোলাগুলি করছে, এসব। ইউনুসের সাথে কেউ কোলাগুলি করতে দেখলাম না, ইউনুস কাশন। সো লোকটা পালিয়ে গেছে। সেই পলাতক জীবনটা আর কতদিন এভাবে সামাল দেবে? এই লোকটার যে কোনো দিন আমার ধারণা সে নিজে লুকিয়ে ফেলে কিনা। অনেকে বলে হিটলার বেঁচে ছিল, অনেকদিন লুকিয়েছিল, সেরকম এই তার হিটলারের পরিণতি হয় কিনা, এটা হলো আমাদের ইয়ে। মানে এখন সন্দেহ লাগে না, লোকটা তো পলাতক জীবনযাপন করছে, এসএসএফ পাহাড়ার তো কিন্তু পলাতক জীবনযাপন করতেছে।
একটা কথা কিন্তু আমাদের ভেবে দেখা উচিত সাইফুল রহমান ভাই, আপনি মজা করে বলেন, সিরিয়াসলি বলেন, ইউনুস এসএসএফ এর সিকিউরিটি নিছে, কিন্তু তাকে আমি তেমন কোনো পাবলিক পরিসরে দেখি নাই। মানে ইনডোর প্রোগ্রাম, মানে হাইলি সিকিউর প্রোগ্রাম ছাড়া এমন কোনো জায়গায় যাইতে। আর আওয়ামী লীগের লোকজন আসলে এমনও লোক আছে, তার যদি বড় ধরনের কোনো শাস্তিও হয়, ইউনিচার একবার অন্তত ডিম মাইরে হইলো সে জেলে যায় প্রাউড ফিল করবে। এইটা আওয়ামী লীগের এরকম ডেডিকেটেড কর্মী লাখ লাখ আছে, এটা কোনো সন্দেহ নাই। এবং আহ, মানুষের মানে সোশ্যাল মিডিয়া তো বটের দখলে, জামাতি বটদের, সেখানেও কিন্তু মানে এখন সাধারণ যে মানুষটা, ফ্লোটিং যে মানুষ সম্প্রদায় ছিল আর কি, তারা কিন্তু ইউনিচার বাটপারি বুঝে গেছে। দেশ যে বিক্রি করে দিয়েছে এটা কিন্তু এখন আর অস্পষ্ট না। অনেকগুলো সংকট বাংলাদেশে, বিদ্যুৎ সংকট থেকে শুরু করে ধর্ষণের মতো ঘটনাগুলো কিভাবে ঘটছিল সাইফুল রহমান ভাই, জননিরাপত্তা বাংলাদেশের তলানিতে, সাধারণ মানুষের জীবন জীবিকা এগুলো আসলেই হুমকির মুখে। কেউ জানে না যে আগামী 2 মাস পরে তার কি হবে। ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসপ্রায়, গার্মেন্টস সেক্টরে যারা কাজ করতেন, আমাদের গার্মেন্টস শ্রমিকরা, তারা এখন দেশে ফিরে গিয়ে মানে অনেক ধরনের বিপর্যয়, আমাদের এই মানুষের চতুর্মুখী বিপর্যয়। তো এমত অবস্থায় আসিফ নজরুল থেকে শুরু করে বা এই ইউনুস সবাই আতঙ্কিত থাকাটাই স্বাভাবিক। তারা যদি ভালো কিছু করতে পারতো তাহলে হয়তো তাদেরকে মানুষ ক্ষমা করে দিত বা মনে করতো যে বেটার কিছু পাইছি। শেখ হাসিনা ভালো ছিলেন না খারাপ ছিলেন সেটা তো ওরাই প্রমাণ করে দিয়েছে। এবং তারেক জিয়ার শাসন আমল তো আপনি কাছ থেকে দেখলেন বা দেখছেন। আপনার কি মনে হয় তারেক এই সংকট সামলাতে পারবে? এখন পর্যন্ত তারেক জিয়া তাদের সেফ এক্সিট দিয়েছে বলেই তো তারা এখন পর্যন্ত মানে জেলে টেলে না গিয়ে বেঁচে আছে। হামে এত শিশু মৃত্যুর পর আমি কতগুলো বিপর্যয়ের কথা বলবো। তো সেই যে তারেক তাদের বাঁচিয়ে রেখেছে সেই তারেক টিকতে পারবে তো? এটা আমাদের শেষ জিজ্ঞাসা আপনার কাছে আজকে। তারেক টিকতে পারবে কিনা এটা আর একটু সময় লাগবে এটা অ্যাসেসমেন্টে। তবে তারেকের যে ক্যারিশমা দেখানোর কথা ছিল, সেই ধরনের বা তার সে এতদিন পরে এত কিছুর পরে সে ক্ষমতা এসেছে, তার একটা ক্যারিশমা দেখানোর কথা ছিল। আমি এখন পর্যন্ত তার কোনো ক্যারিশমা আমি দেখতে পাইনি। এখন দেখেন আজকেও যদি আপনি বাংলাদেশে, আজকে তো ঈদ হয়ে গেল বা কালকে ঈদ হয়ে গেছে, ঈদের পরে আজকে উনি নগর দর্শনে বেরিয়েছেন। আপনি জাস্ট দেখেন একজন প্রধানমন্ত্রী নগর দর্শনে বেরিয়েছেন, খুব স্বাভাবিক যে নাগরিকদের প্রতি ওনার ভালোবাসা, কিন্তু উনি কি করতে বেরিয়েছেন? উনি বেরিয়েছেন হলো বর্জ্য কি বলে বর্জ্য কি বলে ক্লিনিং করা, মানে পরিষ্কার করার কাজটা ঠিক মতো হচ্ছে কিনা এটা দেখতে বেরিয়েছেন। সেখানে বেরিয়ে উনি ওনার মানে কি বলে তোপের শিকার হচ্ছেন দুইজন কি বলে বর্জ্য পরিষ্কার কর্মী বা নেতা, এরকম কিছু একটা। তার বর্জ্য ব্যবস্থা